করছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। যুদ্ধে বাড়ছে নতুন উত্তেজনা। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো। তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে এখন ইরানের পক্ষ নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় হামলা জোরদার করছে এসব গোষ্ঠী। বিশ্লেষকদের মতে নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী যুদ্ধে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে ইরানের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর নিকট। আর এই গোপন সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উঠে এসেছে ইরাক থেকে একের পর এক হামলা। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে। তারা ইসরায়েল, জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলেও হামলা চালানো হয়েছে। সেখানে ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। বিশ্লেষক এবং আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তারা বলছেন, এই পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন ইরাকে থাকা ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমানোর চেষ্টা করছে। এজন্য তারা বিমান হামলার পাশাপাশি স্থলপথে বিশেষ বাহিনীর অভিযানও চালাচ্ছে। পুরনো ছায়াযুদ্ধ আবার সামনে। 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাকে আগ্রাসনের পর থেকেই দেশটি এক ধরনের ছায়াযুদ্ধের মাঠে পরিণত হয়। সেখানে যুক্তরাষ্ট্র, তার মিত্ররা এবং ইরান নিজেদের প্রভাব বিস্তারের জন্য বিভিন্ন গোষ্ঠীকে ব্যবহার করে এসেছে। ইরাকের এসব সশস্ত্র গোষ্ঠীর বেশিরভাগ সদস্য আসে দেশটির সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে। তারা সাধারণত ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মেনে চলে। এরই মধ্যে উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরে থাকা মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী। অন্যদিকে জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একই সময়ে দক্ষিণাঞ্চলের গোষ্ঠীগুলো কুয়েতের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব সশস্ত্র গোষ্ঠী একটি যৌথ বিবৃতি দিয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছে। তারা বলেছে, ইউরোপ যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইরাক ও ওই অঞ্চলে থাকা ইউরোপীয় সেনা ও ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে। 4 মার্চ সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ইরাক থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হরিজন এঙ্গেজ এর ইরাক বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেন, ইরান সমর্থিত ইরাকি গোষ্ঠীগুলো এখন দেখছে তারা কিভাবে এই যুদ্ধে নিজেদের ভূমিকা জোরালো করতে পারে এবং কিভাবে তারা খামেনিকে হত্যার প্রতিক্রিয়া জানাবে। ইরান কয়েক দশক ধরে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অঞ্চলে প্রভাব বাড়াতে ভারত মহাসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোট গড়ে তুলেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুথি উভয়ের সঙ্গেই ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তবে তারা এখন পর্যন্ত বর্তমান সংঘাত থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে কি হুথিদের রিজার্ভে রাখছে ইরান? ইরানের মিত্র গোষ্ঠীগুলো নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্লেষক ফিলিপ স্মিথ বলেন, তেহরান হয়তো ভবিষ্যতের জন্য হুথিদের রিজার্ভে রেখে দিচ্ছে। তবে ইরানের শাসন ব্যবস্থা যদি দুর্বল হয়ে পড়ে, এমন পরিস্থিতির কথা ভেবেও হুথি নেতারা বিকল্প ব্যবস্থা রাখতে পারে। ইসরায়েলের আকাশে আধিপত্য করছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একজন ইরানি কমান্ডার বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন শক্তভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চলের আকাশে আধিপত্য বিস্তার করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC 6 মার্চ রাতে বলেছে, নতুন দফায় হামলা শুরু করেছে। এটা তাদের 23তম দফায় হামলা। IRGCর বিবৃতির বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম একথা জানিয়েছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, বাহরাইনের মার্কিন নৌ সম্পদ এবং সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটতে বাধ্য হয়। জেনারেল নাইনি আরও নিশ্চিত করেন, ইরানি বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি করেছে। এক ঘটনায় ইরানি বাহিনী একটি গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে আঘাত করলে 160 জন মার্কিন সেনা নিহত বা আহত হন। এছাড়া ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে মার্কিন নৌবাহিনীর MST যুদ্ধ সহায়তা জাহাজও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এক ভিডিও বার্তায় খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জলফাগারি বলেন, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি অনেকটাই কমে গেছে। তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সফলভাবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢালের রাডার ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হানতে সক্ষম হয়েছে, যার ফলে এই দুর্বলতা তৈরি হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রস্তুতি ধরে রাখতে, যাতে করে ইসরায়েলি শাসন ব্যবস্থা এবং অপরাধী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় ধরনের হামলা চালানো যায়। তার মতে আগে থেকে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শত্রুদের বিরুদ্ধে আরও আক্রমণ চালানো হবে। জালফাগারি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন ব্যবস্থা এর সব স্বার্থ ও সম্পদ লক্ষ্যবস্তু করার পাশাপাশি ইরান হরমুজ প্রণালীতে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং আঞ্চলিক দেশগুলোর কোনো ক্ষতি হতে দেবে না। মুখপাত্র আরও জানান, ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। IRGC জানায়, ইরানি নৌবাহিনী USS আব্রাহাম লিঙ্কনে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থান করছিল। হামলার পর জাহাজটি দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়। ওদিকে লেবানন সীমান্তে হামলায় 8 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় 8 সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর, তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মোট্রিচের ছেলেও আছে। ইসরায়েলের আর্মি রেডিও কথা জানিয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিত। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনুসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। অবিশ্বাস্য এক দাবি করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। তাদের ভাষ্য, পারস্য উপসাগরের সীমানা পেরিয়ে এবার তারা সরাসরি ভারত মহাসাগরে থাকা একটি মার্কিন ডেস্ট্রয়ারে আঘাত হেনেছে। IRGC জানিয়েছে, এ হামলায় ব্যবহার করা হয়েছে 2টি শক্তিশালী অস্ত্র। একটি হলো গাদার 380 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অন্যটি তালায়ে ক্রুজ মিসাইল। গাদার 380 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সর্বোচ্চ পাল্লা প্রায় 2000 কিলোমিটার, অর্থাৎ এটি দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে তালায়ে ক্রুজ মিসাইলের পাল্লা প্রায় 1000 কিলোমিটার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এটি মাঝপথেই নিজের লক্ষ্য পরিবর্তন করতে পারে। মানে শত্রু যদি ভাবেও যে আক্রমণ এড়িয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে সেটি ফিরে আসতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলার আসল গুরুত্ব অন্য জায়গায়। ভারত মহাসাগরের মতো দূরবর্তী এলাকায় গিয়ে মার্কিন নৌবাহিনীকে টার্গেট করা এটি স্পষ্ট এক বার্তা। বার্তাটি হলো, ইরান এখন শুধু নিজের আশপাশে নয়, দূর সমুদ্রেও যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ করতে প্রস্তুত। IRGCর দাবি অনুযায়ী হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নিচ্ছিল, অর্থাৎ এটা ছিল সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঠিক সেই সময়ে আঘাত হানা হয়েছে। এমন আঘাত মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, কারণ সমুদ্রে নিরাপদ মনে করা শক্তিশালী নৌবহরও যদি আক্রমণের শিকার হয়, তাহলে সেই নিরাপত্তা আর নিরাপদ থাকে না। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিবৃতিতে আরও জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন ডেস্ট্রয়ার ও ট্যাঙ্কার উভয় জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং সমুদ্রের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইরানি সামরিক বাহিনী এই অভিযানকে ইরান বিরোধী মার্কিন ও জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত ও দাঁত ভাঙা জবাব হিসেবে বর্ণনা করেছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীকগুলোর একটি এটি। IRGC দাবি করছে, তাদের ট্রু প্রমিস 4 অভিযানে এই রণতরীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের নৌকৌশলের জন্য বড় এক চ্যালেঞ্জ। কিন্তু এই লড়াই শুধু সমুদ্রে সীমাবদ্ধ নয়, এটি এখন বহুমাত্রিক। ইসরায়েলের ভেতরে হামলা, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে মার্কিন স্বার্থে আঘাত, সব মিলিয়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে আকাশ, স্থল ও সমুদ্রে। ইরান যদি দীর্ঘ সময় ধরে এই সক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে এটি শুধু সামরিক নয়, অর্থনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের কৌশল এখন 3 স্তরে কাজ করছে। প্রথমত, মিসাইল ও ড্রোন দিয়ে সরাসরি আঘাত। দ্বিতীয়ত, মার্কিন মিত্র দেশগুলোর ওপর চাপ তৈরি। তৃতীয়ত, দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা দেখানো। সংবাদ সংস্থা AFP জানিয়েছে, জেরুজালেমে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তার আগে সতর্ক করতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী শহরের বিভিন্ন অংশে এয়ার রেইডের সাইরেন বাজায়। বাসিন্দাদের অনেকে বাংকারে আশ্রয় নেন বলে জানা গিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে তাদের এক নৌবাহিনীর কমান্ডারকে উদ্ধৃত করে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 10টিরও বেশি জাহাজ এবং ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে IRGC। মধ্যপ্রাচ্যে আবার কি যুদ্ধের ছায়া ঘনাচ্ছে? একদিকে ইরান বলছে, আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনো আলোচনার বিষয়ই নয়।
অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন একটি বড় নৌবহর ইরানের দিকে যাচ্ছে। এই দুই বক্তব্যই পরিস্থিতির তীব্রতা বোঝাতে যথেষ্ট। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কখনোই আলোচনার টেবিলে আসবে না। অর্থাৎ পারমাণবিক ইস্যু নিয়ে কথা হতে পারে, কিন্তু মিসাইল নিয়ে নয়। এই অবস্থান নতুন নয়। বহু বছর ধরে তেহরান বলছে তাদের মিসাইল প্রোগ্রাম শুধুই প্রতিরক্ষামূলক এবং এটা তাদের সার্বভৌম অধিকার। এখন আসি যুক্তরাষ্ট্রের দিকে। ট্রাম্প বলেছেন একটি বড় নৌবহর, যাকে তিনি আর্মাডা বলেছেন, ইরানের দিকে যাচ্ছে। এর মানে কি সরাসরি যুদ্ধের প্রস্তুতি, নাকি চাপ তৈরি করার কৌশল? এখানেই আসে ব্রিটেনের পদক্ষেপ। যুক্তরাজ্য 6টি F-35B স্টেলথ যুদ্ধ বিমান পাঠিয়েছে সাইপ্রাসের RAF 1 রোটারি ঘাঁটিতে। এই ঘাঁটি পূর্ব ভূমধ্য সাগরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে থেকেই সেখানে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন ছিল, যেগুলো ইরাক ও সিরিয়ায় নজরদারি ও হামলা মিশনে অংশ নেয়। গত মাসে আবার 4টি টাইফুন পাঠানো হয়েছিল কাতারে দোহার অনুরোধে। প্রশ্ন হলো, কেন এত প্রস্তুতি? বিশ্লেষকদের মতে লন্ডন আশঙ্কা করছে যদি যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে এর প্রতিক্রিয়া পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ব্রিটিশ ঘাঁটি ও মিত্র দেশগুলো তখন ঝুঁকিতে পড়বে। অর্থাৎ কূটনীতি চলছে, কিন্তু সামরিক প্রস্তুতিও থেমে নেই। এই প্রেক্ষাপটে ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা হয়েছে। এটি ছিল গত জুনে যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পর প্রথম মুখোমুখি যোগাযোগ। ইরান এই বৈঠককে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। তাদের মতে আলোচনা হয়েছে ইরানের শর্তে, শুধু পারমাণবিক ইস্যু নিয়ে, মিসাইল বা আঞ্চলিক প্রভাব নিয়ে নয়। রয়টার্স সূত্র বলছে ইরান সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে অস্বীকার করেছে, তবে সমৃদ্ধকরণের মাত্রা ও বিশুদ্ধতা নিয়ে সীমিত আলোচনায় রাজি হতে পারে। মানে কি দাঁড়াচ্ছে? ইরান পুরো কর্মসূচি বন্ধ করবে না, কিন্তু কিছু সীমা নিয়ে কথা বলতে পারে। আব্বাস আরাকচি বলেছেন, আলোচনা ভালো পরিবেশে হয়েছে, দুই পক্ষই নিজেদের উদ্বেগ ও স্বার্থ তুলে ধরেছে। তবে তিনি এটাও বলেছেন, গভীর অবিশ্বাস এখনো বড় বাধা। পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ নিজ রাজধানীর সঙ্গে পরামর্শ করতে হবে। এখন বড় প্রশ্ন, যুদ্ধ কি খুব কাছাকাছি? বাস্তবতা হলো, দুই পক্ষই জানে পূর্ণাঙ্গ যুদ্ধ হলে ক্ষতি ভয়াবহ হবে। শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে। তেলের বাজার কেঁপে উঠবে, ইউরোপ ও এশিয়া প্রভাবিত হবে। তাই আমরা এই অদ্ভুত দ্বৈত চিত্র দেখছি। একদিকে যুদ্ধ বিমান মোতায়েন, নৌবহর এগোচ্ছে, ঘাঁটি প্রস্তুত। অন্যদিকে কূটনৈতিক টেবিলে আলোচনা, সীমা নির্ধারণের চেষ্টা। এটা এক ধরনের চাপের কূটনীতি, শক্তি দেখিয়ে কথা বলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি। ইরান মনে করে যুক্তরাষ্ট্র যে কোনো সময় অবস্থান বদলাতে পারে। যুক্তরাষ্ট্র মনে করে ইরান সময় নিচ্ছে এবং চাপ এড়াতে কৌশল করছে। এই অবস্থায় সামান্য ভুল হিসাবও বড় সংকটে রূপ নিতে পারে। তবে এখনো দরজা বন্ধ হয়নি, আলোচনা চলছে, সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ বিমান উঠছে ঠিকই, কিন্তু টেবিলে এখনো কাগজ কলম আছে। পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে কেউ আগে বোতাম চাপবে, নাকি কেউ আগে সমঝোতায় পৌঁছাবে। রাতের অন্ধকার ভেদ করে আকাশ থেকে ধেয়ে আসে জ্বলন্ত আগুনের গোলা। প্রথম দেখায় মনে হতে পারে উল্কাপিণ্ড, কিন্তু না, এগুলো আসলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যেই সেই আগুন নেমে আসে ইসরায়েলের মাটিতে, একটির পর একটি বিস্ফোরণ। কেঁপে ওঠে শহর, কেঁপে ওঠে সামরিক ঘাঁটি। ইসরায়েলের আকাশ যেন আর তাদের নিজের নয়, চারদিকে শুধু আগুনের ঝলকানি, ধোঁয়া আর আতঙ্ক। মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রে। সাইরেনের বিকট শব্দ রাতকে করে তুলেছে আরও ভয়ঙ্কর। ঠিক কত ক্ষতি হয়েছে, কত প্রাণ গেছে তা স্পষ্ট নয়, কারণ ইসরায়েল প্রশাসন অনেক তথ্য গোপন রাখছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার শুরু ইসরায়েলের হামলা দিয়ে। তেহরানে বিমান হামলা চালানো হয়, ইরানের রাষ্ট্রীয় টিভি ভবন ও এভিন কারাগারেও আঘাত লাগে। এটিকে সরাসরি আগ্রাসন বলে ঘোষণা দেয় তেহরান। তারপরই আসে হুঁশিয়ারি, দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আর সেই জবাবই এখন বাস্তব। ইরান থেকে একযোগে ছোড়া হয় কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। লক্ষ্য তেল আবিব, বীরশেবা, আশদোদ সহ বিভিন্ন এলাকা। উত্তর থেকে দক্ষিণ পুরো ইসরায়েল জুড়ে শুরু হয় সাইরেন। ইরান হঠাৎ 7 ঘন্টার জন্য হামলা থামায়। ইসরায়েল কিছুটা স্বস্তি পায়, কিন্তু সেটাই ছিল ঝড়ের আগে নীরবতা।
মার্চ 2 ও 3 মাঝরাতে আবার শুরু হয় আক্রমণ। আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিয়ে পুরো দেশ জুড়ে আবার বাজতে থাকে সাইরেন। মানুষ ঘর ছেড়ে দৌড়ে যায় বাংকারে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলা সরাসরি ইরান থেকেই হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা চাপে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সর্বোচ্চ চেষ্টা চালায়। রাতভর কাজ করেছে প্রতিরক্ষা ইউনিটগুলো। একটার পর একটা ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে, তবুও সব ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি বলে আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন ইরান একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত করে ফেলেছে। এই কৌশলে কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভূমিতে পৌঁছে যেতে পারে। কিছু এলাকায় ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে ক্ষতি হয়েছে, তবে শুরুতে বড় ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কারণে আকাশপথও সাময়িকভাবে বন্ধ। কর্তৃপক্ষ জানায় খুললেও সীমিত আকারে ফ্লাইট চালু হবে। এদিকে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যের একাধিক দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে ইসরায়েল, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব সহ আরও অনেক দেশ। ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। শুধু ইসরায়েল নয়, মার্কিন ঘাঁটি, দূতাবাস এবং আরব মিত্র দেশগুলো হামলার শিকার। গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাতেও আঘাত এসেছে, ফলে বিশ্ব জুড়ে বাড়ছে উদ্বেগ, বিশেষ করে জ্বালানি সরবরাহ নিয়ে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে এই সংঘাতে তাদের কয়েকজন সেনা নিহত হয়েছেন। আরও হতাহতের আশঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসলামিক রিভলিউশনারি গার্ডের জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যায়, তবে ইরান পুরো অঞ্চলের সব অর্থনৈতিক কেন্দ্রে পাল্টা আঘাত হানবে। ইরান পারস্য উপসাগরকে পরিণত করেছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধে। সর্বশেষ 3 দিনে ইরান একসাথে 137টি মিসাইল এবং 209টি ড্রোন ছুড়েছে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে। আবুধাবি বিমানবন্দরে আঘাত এসেছে, দুবাইয়ের জেবেল আলী বন্দরে আগুন লেগেছে, বার্জ আল আরব হোটেলের বাইরের অংশেও ক্ষতি হয়েছে। সৌদি আরবের রস তানুরা পৃথিবীর অন্যতম বৃহৎ তেল পরিশোধনাগারে ড্রোন হামলা হয়েছে। দৈনিক 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াকরণ স্থগিত। শুধু সামরিক উদ্দেশ্য নয়, এবার সরাসরি অর্থনীতিকে লক্ষ্য করা হয়েছে। হরমুজ প্রণালী এখন যুদ্ধক্ষেত্র। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ সমুদ্রপথ দিয়ে যায়। এখন হরমুজ প্রণালী এক যুদ্ধক্ষেত্র। জাহাজ আঘাত পেতে শুরু করেছে। বড় পরিবাহকরা চলাচল স্থগিত করেছে। ট্যাঙ্কারের বিমার দাম রাতারাতি 25 থেকে 50% বেড়ে গেছে। একসঙ্গে হামলা লক্ষ্য করেছে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। ফলাফল, তেলের দাম একদিনে 10% বৃদ্ধি। এই আঘাতের মানে এখন বোঝা জরুরি, এটি শুধু রাজনৈতিক বিবাদ নয়, এটা সরাসরি গণিত। হরমুজ প্রণালীর বিকল্প নেই। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পাইপলাইন মিলিয়ে মাত্র 6.5 মিলিয়ন ব্যারেল দৈনিক সরবরাহ করতে পারে। 14 মিলিয়ন ব্যারেল তেল এখন আটকে গেছে। ফলস্বরূপ সাধারণ মানুষ সরাসরি টানাপোড়েন অনুভব করবে। বাজারের খাদ্যদ্রব্যের দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে, বিদ্যুতের খরচ বেড়ে যাবে। তারা জানতেও পারবে না কেন। অন্যদিকে ধনীরাও এই পরিস্থিতি বুঝে আগেভাগে অবস্থান নিয়েছে। তেল, স্বর্ণ, রূপা এবং অন্যান্য রিয়েল এস্টেটে তারা ইতিমধ্যেই প্রস্তুত। যুদ্ধ আর অবিচ্ছিন্ন অর্থনীতি। যুদ্ধ কখনো দুর্ঘটনা হয় না, এগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক ঘটনা। যে মানুষরা বিষয়টি বোঝে তারা ইতিহাসের সঠিক দিকে থাকে। এবার ইরান দেখাচ্ছে, যখন বিশ্ব অর্থনীতির মূল অবকাঠামোকে লক্ষ্য করা হয়, তখন প্রভাব ছড়ায় নিউ ইয়র্ক থেকে মুম্বাই পর্যন্ত। প্রতিটি পণ্য, প্রতিটি ফ্লাইট, প্রতিটি ব্যবসা তেলের উপর নির্ভরশীল। এবং পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ তেলপথ প্রতিদিন হামলার মুখে। তেলের সংকট মানে দৈনন্দিন জীবন ব্যাহত হবে। গ্যাস স্টেশন, বাজার, বিদ্যুৎ বিল সবকিছুতে ধাক্কা লাগবে। এটাই হচ্ছে ইরানের সামরিক কৌশলগত অর্থনৈতিক যুদ্ধের প্রভাব। সামরিক লক্ষ্য আর অর্থনৈতিক প্রভাব একসাথে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একটি জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর কথা জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। তারা জানায়, ATHE নোভা নামের ট্যাঙ্কারটিতে 2টি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। আঘাতের ফলে এটা এখনও চলছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে শুরু হওয়া পাল্টা হামলার অংশ হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে বলে বাহিনীটি নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে এখনও কঠোর আঘাত করেনি। বড় হামলা এখনও বাকি, শিগগিরই মূল আক্রমণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন, ইরানের লক্ষ্য অর্জনের সময় লাগবে এবং এতে আরও মার্কিন সেনার প্রাণহানি হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। জেনারেল কেইন বলেন, আমরা আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি, তবে বরাবরের মতোই মার্কিন ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনতে আমরা কাজ করব। ইসরায়েলের
ইসরায়েলি সামরিক অবস্থানে হামলা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তৃতীয় এবং চতুর্থ দফার প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ইরানি সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদন অনুযায়ী হামলার মূল লক্ষ্যবস্তুগুলো হল হাইফা বন্দর, ইসরায়েলি নৌবাহিনীর ঘাঁটি এবং সেখানে থাকা যুদ্ধজাহাজ নোঙর করার স্থান, রামাত ডেভিড বিমান ঘাঁটি, ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটি, প্রতিরক্ষা মন্ত্রণালয়, তেল আবিবের হাকরিয়াত এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়, সামরিক শিল্প এলাকা, বেইত হাসামাস এলাকার সামরিক ও শিল্প স্থাপনা, কেন্দ্রীয় সামরিক শিল্প কেন্দ্র, শতুত এলাকায় অবস্থিত ইসরায়েলি সামরিক সরঞ্জাম তৈরির মূল কেন্দ্র। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ তিনি একে বিনা উস্কানিতে হামলা বলে উল্লেখ করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে আলাপকালে মস্কোর এই অবস্থান তুলে ধরেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় একটি ছবি প্রকাশ করেছে যেখানে বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোনে কথা বলতে দেখা যাচ্ছে। ছবির বিবরণে বলা হয়, নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলেন। মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি ইরানের ওপর ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন। হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন না নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এটি সমস্ত আমেরিকানদের জন্য বিপদ বয়ে আনবে। তিনি বলেন, ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এটি ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য মারাত্মক হুমকি। সেনেটর মার্কি বলেন, ইরানের পারমাণবিক হুমকিকে বাড়িয়ে প্রচার করছেন ট্রাম্প। এর আগে অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করার পরেও তিনি একই কাজ করে যাচ্ছেন। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই তেহরানের রাস্তায় নেমে এসেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি বিরোধী বিক্ষোভ করেছেন ইরানিরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ইরানের জাতীয় পতাকা দেখা যায়। কেউ কেউ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি নিয়ে যোগ দেন বিক্ষোভে। বিক্ষোভকারীদের মধ্যে নারী শিশু উপস্থিতি ছিল লক্ষণীয়। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিকে টার্গেট করছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে একটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন কর্মচারী সামান্য আহত হয়েছেন এবং টার্মিনাল একটি সামান্য ক্ষতি হয়েছে। তারা নিশ্চিত করেছে যে উপযুক্ত কর্তৃপক্ষ জরুরি পদ্ধতি অনুসারে ঘটনাটি মোকাবিলা করেছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যাত্রী ও কর্মচারীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 28 ফেব্রুয়ারি ইসরায়েলের হামলায় 2-1 কমান্ডার নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে বেশিরভাগ ইরানি কর্মকর্তা এখনও নিরাপদ এবং জীবিত আছেন, তবে এর বাইরে বিস্তারিত কিছু তিনি জানাননি। মিস্টার আরাকচি জানিয়েছেন যে ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম এবং হামলা বন্ধ না হলে তারা শক্ত হাতে জবাব দেবে। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটির ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে তাদের আলোচনা হয়েছে। এর পাশাপাশি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং কুয়েত সহ আঞ্চলিক দলগুলির সাথে কূটনৈতিক আলোচনা চলছে বলেও জানান তিনি। ইরান মার্কিন সংঘাত তীব্রতর, তেলবাহী ট্যাঙ্কার ও ড্রোন হামলা, ট্রাম্পের সতর্কতা এড়ালো ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ঘোষণা করেছে তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় 3টি মার্কিন ও ব্রিটিশ তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পর এই জাহাজগুলোতে আগুন ধরে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে কতজন আহত বা নিহত হয়েছেন তার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এখান দিয়ে কোটি কোটি ব্যারেল তেল পরিবাহিত হয়। তাই এই এলাকায় সামরিক উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যকেই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারকেও অস্থিতিশীল করতে পারে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন সামান্য এই পরিস্থিতি লাফিয়ে লাফিয়ে সংকট তৈরি করতে পারে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল সালাম নৌ ঘাঁটিতে ইরান 2টি ড্রোন হামলা চালিয়েছে। আবুধাবি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলার ফলে 2টি সাধারণ সরঞ্জাম ভরা কন্টেইনারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এটি অবশ্য একটি বড় চিহ্ন হিসেবে দেখা যাচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা 167টি ক্ষেপণাস্ত্র এবং 541টি ইরানি ড্রোন হামলা মোকাবিলা করেছে। এটা ইঙ্গিত দেয় মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন ক্রমশ কমছে। ঘটনার পটভূমি হল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। 28 ফেব্রুয়ারি সকালে তারা ইরানে হঠাৎ হামলা চালায়।
এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশের কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। এই হামলার জবাবে ইরানও প্রতিরোধে নেমেছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের হামলার জবাব ইরান যেন না দেয়, কিন্তু ইরান বলেছে আত্মরক্ষার ক্ষেত্রে তাদের কোনো সীমা নেই। আব্বাস আরাকচির ভাষায়, আমাদের নিজেদের রক্ষা করার অধিকার নেই, এটা বলার অধিকার কারণ নেই। আমরা যেভাবেই হোক নিজেদের রক্ষা করব। আমাদের জনগণকে রক্ষা করতে, তাদের নিরাপত্তা নিশ্চিতে আমরা কোনো সীমা দেখি না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যা করছে তা আগ্রাসন, আর আমরা যা করছি তা আত্মরক্ষা। এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য আছে। এই বক্তব্যে ইরান স্পষ্ট করেছে তারা নিজেদের দেশ ও জনগণ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এদিকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিসের পঞ্চম ধাপে দুবাইয়ের জেবেল আলীতে মার্কিন নৌযানগুলোর জন্য গোলাবারুদ বহন করা একটি জাহাজে তাদের 4টি ড্রোন আঘাত হানার পর বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির ঘটনায় ওই জাহাজটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। নরকের দুয়ার খোলা রাখব, মার্কিন ঘাঁটি জাহাজে ক্ষেপণাস্ত্র মেরে বলল, ইরান সর্বোচ্চ ধর্মীয় নেতার হত্যাকারীদের সাজা দেয়া এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালানোর অঙ্গীকার করেছে IRGC। মধ্যপ্রাচ্যে নতুন আগুন, হিজবুল্লাহ কি যুদ্ধের জন্য প্রস্তুত? মধ্যপ্রাচ্য আবারও যেন বিস্ফোরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। একদিকে আমেরিকা, অন্যদিকে ইরানের সবচেয়ে শক্তিশালী মিত্র বাহিনী হিজবুল্লাহ, আর মাঝখানে একটা অঞ্চল যেখানে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে নতুন যুদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল তাদের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং হোম ফ্রন্ট কমান্ডকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সূত্রে জানা গেছে, ইরান সম্ভাব্য হামলা মোকাবিলায় তাদের মিত্র হিজবুল্লাহকে যুদ্ধে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। যদিও হিজবুল্লাহ গত জুন মাসের সংঘাতে নিজেকে দূরে রেখেছিল, তবে এবার তারা কী ভূমিকা নেবে তা নিয়ে গভীর পর্যবেক্ষণ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন, হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে তাদের চরম মূল্য দিতে হবে। আমেরিকার বিশাল সামরিক প্রস্তুতি। ইউনাইটেড স্টেটস ইতিমধ্যে 50টির বেশি আধুনিক যুদ্ধবিমান পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে। এই তালিকায় আছে F-22 স্টেলথ ফাইটার, F-35 সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান, F-60 প্রমাণিত যুদ্ধযন্ত্র। এগুলো শুধু বিমান না, এগুলো যুদ্ধের ঘোষণা না হলেও যুদ্ধের প্রস্তুতির ভাষা। ঘাঁটি থেকে ঘাঁটিতে দ্রুত মোতায়েন করা হচ্ছে এসব বিমান, মানে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। হিজবুল্লাহর স্পষ্ট বার্তা, আমরা থামব না। হিজবুল্লাহ সরাসরি জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নিরস্ত্র হবে না। লেবানন সরকার সেনাবাহিনীকে 4 মাস সময় দিয়েছে দেশ জুড়ে সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। কিন্তু হিজবুল্লাহ বলছে, এই পরিকল্পনা ইসরায়েলের স্বার্থে, এটা প্রতিরোধ দুর্বল করার ষড়যন্ত্র। আমরা আমাদের অস্ত্র রাখব, রকেট প্রস্তুত রাখব। অর্থাৎ তারা যুদ্ধের জন্য প্রস্তুতি থাকছে। 2024 সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় যুদ্ধ হয়েছিল। ফলাফল, লেবাননে ব্যাপক ধ্বংস, অর্থনীতি বিপর্যস্ত, হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত। এই যুদ্ধের পরে লেবানন সরকার চেয়েছিল দেশে শুধু রাষ্ট্রীয় বাহিনী অস্ত্র রাখবে, কিন্তু বাস্তবতা অন্যরকম। কেন হিজবুল্লাহ নিরস্ত্র হতে চায় না? হিজবুল্লাহর নেতা নাইম কাসিম বলেছেন, এখন নিরস্ত্র হওয়ার কথা বলা বড় ভুল। তার যুক্তি, ইসরায়েল এখনও হামলা চালাচ্ছে দেশের নিরাপত্তা ঝুঁকিতে, এই সময় অস্ত্র ছেড়ে দেয়া আত্মঘাতী। অর্থাৎ তাদের চোখে অস্ত্রই নিরাপত্তা। নিরস্ত্রীকরণ পরিকল্পনা কি? লেবাননের সেনাবাহিনীর পরিকল্পনা ছিল দক্ষিণ লেবানন থেকে অস্ত্র সরানো, লিতানি নদীর উত্তরে নিয়ন্ত্রণ বাড়ানো, ধীরে ধীরে সব মিলিশিয়া নিরস্ত্র করা। কিন্তু সমস্যা হলো সেনাবাহিনীর ক্ষমতা সীমিত, ইসরায়েলের হামলা চলছে, তাই এই পরিকল্পনা থেমেও যেতে পারে। ইসরায়েলের অবস্থান। ইসরায়েল স্পষ্ট বলছে, হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ অত্যন্ত জরুরি। তাদের দাবি, হিজবুল্লাহ আন্তর্জাতিক আইন ভাঙছে, সীমান্তে নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। আরও কঠিন বার্তা দিয়েছে ইসরায়েল, হুমকি শেষ না হওয়া পর্যন্ত অভিযান চলবে। বড় প্রশ্ন, নতুন যুদ্ধ কি আসছে? চিত্রটা খুব পরিষ্কার। আমেরিকা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, ইরান শক্তি বাড়াচ্ছে, হিজবুল্লাহ অস্ত্র নামাতে রাজি নয়,
ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। এটা শুধু উত্তেজনা না, এটা একাধিক যুদ্ধের সম্ভাবনা। একদিকে ইরান বনাম আমেরিকা, অন্যদিকে হিজবুল্লাহ বনাম ইসরায়েল, সব মিলিয়ে মাল্টি ফ্রন্ট যুদ্ধ শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফেরার রাস্তা প্রায় বন্ধ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস, অন্যদিকে ইরানের খামেনির প্রশাসন। সিএনএনের বিশেষজ্ঞ ব্রেট ম্যাকগার্গের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, আমরা হয়তো গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাতের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। কিভাবে ইরান এবং আমেরিকা এই যুদ্ধের প্রান্তে এসে পৌঁছালো এবং কেন এবারের লড়াইটা ইরানের জন্য তাদের অস্তিত্ব রক্ষার এক মহাকাব্যিক সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। তিনটি ইস্যু যখন এক বিন্দুতে। আগে ইরানের মিসাইল প্রোগ্রাম, পারমাণবিক কর্মসূচি এবং অভ্যন্তরীণ বিদ্রোহ, এই তিনটি বিষয় আলাদা আলাদাভাবে দেখা হতো। কিন্তু এখন ট্রাম্প প্রশাসনের কাছে এই তিনটি এক হয়ে গেছে। ইরানের মিসাইল ভান্ডার। 2024 সালের 1 অক্টোবর ইরান ইসরায়েলের দিকে প্রায় 200টি মিসাইল ছুড়েছিল। মাত্র 13 মিনিটের সে হামলা প্রমাণ করে দিয়েছিল যে ইরান সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র লড়াইয়ে কতটা শক্তিশালী। অভ্যন্তরীণ শক্তি। ইরান সরকার তাদের অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে যে কঠোরতা দেখিয়েছে তা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। ট্রাম্প বিক্ষোভকারীদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা শেষ পর্যন্ত সামরিক উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। পারমাণবিক জেদ। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা তাদের পারমাণবিক অধিকার ছাড়বে না। বিশেষ করে নাতানজের কাছে পিক এক্স পাহাড়ের নিচে তৈরি গোপন স্থাপনাটি এখন আমেরিকার মূল লক্ষ্য। ইরান কেন এখানে নায়ক? আপনি যদি ভূ রাজনীতির প্রেক্ষাপট থেকে দেখেন, তবে ইরান এখানে এক লড়াকু যোদ্ধার ভূমিকায়। বছরের পর বছর পশ্চিমা নিষেধাজ্ঞা, ঘেরাও এবং চাপের মুখে থেকেও ইরান মাথা নত করেনি। স্বনির্ভরতা। ইরান তাদের মিসাইল এবং ড্রোন প্রযুক্তি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করেছে। আজ রাশিয়াও ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে। এটা ইরানের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের এক বড় প্রমাণ। আঞ্চলিক রক্ষক। ইরান নিজেদের শুধু একটা দেশ নয়, বরং পুরো অঞ্চলের পশ্চিমা বিরোধী শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ইরাক, সিরিয়া, লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত ইরানের প্রভাব আজ অনস্বীকার্য। ট্রাম্পের রিস্কি চাল বনাম ইরানের প্রস্তুতি। ব্রেট ম্যাকগার্গ বলছেন, ট্রাম্প এবার শুধু এক রাতের হামলার কথা ভাবছেন না। তিনি চাইছেন ইরানের সম্পূর্ণ সামরিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে, কিন্তু ইরানও হাত গুটিয়ে বসেনি। পেন্টাগনের ভয় হলো, যদি তারা ইরানের ওপর হামলা চালায় তবে ইরান তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং 3000-এর বেশি মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন বেস ধ্বংস করে দেবে। ইরান পরিষ্কার বার্তা দিয়েছে, যদি যুদ্ধ শুরু হয় তবে তার দৈর্ঘ্য বা শেষ কোথায় হবে সেটা আমেরিকা ঠিক করতে পারবে না। সামনে কি ঘটতে যাচ্ছে? বর্তমানে মার্কিন নৌবহর USS জেরাল্ড ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। ট্রাম্প হয়তো মনে করছেন কয়েকদিনের বিমান হামলায় ইরানকে থামানো যাবে, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। ইরান এমন এক দেশ যারা যুদ্ধের ময়দানে হার মানার চেয়ে লড়াই করে টিকে থাকাতে বিশ্বাসী। সাগরের নিচে লুকিয়ে থাকা ইরানের কৃষ্ণ গহ্বর। কেন আতঙ্কে মার্কিন নৌবহর? মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি। এই দুইয়ের সংঘাতে পুরো অঞ্চল নতুন করে অস্থির হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তাদের শক্তি দেখাতে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে বিশাল আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। কিন্তু প্রশ্ন হলো, এই শক্তির প্রদর্শন কি সত্যি যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখছে, নাকি সাগরের নিচে লুকিয়ে থাকা ইরানের এক নীরব শক্তি মার্কিন নৌবাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠছে? এই নীরব শক্তির নাম সাবমেরিন। সাবমেরিন কেন এত ভয়ঙ্কর? সাবমেরিন এমন একটি অস্ত্র যাকে দেখা যায় না, শোনা যায় না, কিন্তু আঘাত করার ক্ষমতা ভয়ঙ্কর। বিশেষ করে যখন সেটা হয় কিলো ক্লাস সাবমেরিন। প্রতিরক্ষা বিশ্লেষকরা কিলো ক্লাস সাবমেরিনকে বলেন সমুদ্রের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, কারণ এগুলো পানির নিচে এতটাই নিঃশব্দে চলে যে আধুনিক সোনার সিস্টেম দিয়েও অনেক সময় ধরা যায় না। ইরানের হাতে থাকা এই সাবমেরিনগুলো তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সময় রাশিয়ার প্রযুক্তিতে। প্রতিটি সাবমেরিন প্রায় 74 মিটার লম্বা এবং এর গায়ে বিশেষ ধরনের অ্যানিকয়েক টাইলস লাগানো থাকে। অ্যানিকয়েক টাইলস মানে কি? সহজ ভাষায় বললে, এই টাইলস সাবমেরিনের শরীরে লাগানো এমন এক ধরনের আবরণ যা শত্রুপক্ষের সোনার তরঙ্গ শুষে নেয়।
ফলে সাবমেরিনের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে যায়। সাবমেরিন সামনে থাকলেও শত্রু বুঝতেই পারে না। প্রতিটি কিলো ক্লাস সাবমেরিন প্রায় 18টি টর্পেডো বহন করতে পারে এবং কয়েকদিন পর্যন্ত পানির নিচেই থাকতে পারে। ইরানের হাতে কতগুলো আছে? বর্তমানে ইরানের নৌবাহিনীতে রয়েছে 3টি তারেক ক্লাস সাবমেরিন, যেগুলো মূলত কিলো ক্লাসেরই ইরানি সংস্করণ। এগুলো 80-র দশকে সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করা হয়েছিল। এছাড়া ইরানের কাছে আছে আরও ছোট সাবমেরিন, ফাত্তা ক্লাস, গাদির ক্লাস। এই ছোট সাবমেরিনগুলো বিশেষভাবে উপযোগী অগভীর পানিতে চলাচলের জন্য। পারস্য উপসাগরের সমস্যা কোথায়? এখানে আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিলো ক্লাস সাবমেরিন চালানোর জন্য দরকার অন্তত 164 ফুট গভীর পানি, কিন্তু পারস্য উপসাগরের প্রায় 2/3 এলাকায় এত গভীর নয়। এর মানে এই বিশাল সাবমেরিনগুলো পুরো উপসাগরের সব জায়গায় চলতে পারে না। তাহলে কি এগুলো অকার্যকর? একদমই না। তাহলে হুমকি কোথায়? এই সাবমেরিনগুলো পুরো যুদ্ধ জেতার জন্য নয়, বরং অনিশ্চয়তা তৈরি করার জন্যই যথেষ্ট। যুদ্ধের সময় ইরান এগুলো ব্যবহার করতে পারে গুরুত্বপূর্ণ নৌপথ নজরদারিতে, পণ্যবাহী জাহাজ পাহারায়, শত্রু জাহাজের গতিবিধি শনাক্ত করতে। এগুলো মার্কিন নৌবাহিনীর জন্য বড় সমস্যা তৈরি করে, কারণ যুক্তরাষ্ট্রকে তখন সবসময় ভাবতে হয় সাবমেরিনটা কোথায়। এই অনিশ্চয়তাই আসল ভয়। এই পরিস্থিতি দেখায় যে আধুনিক যুদ্ধে শুধু বড় যুদ্ধ জাহাজ বা বিমানবাহী রণতরী সব নয়। কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শক্তি থাকে চোখের আড়ালে, নীরবে। ইরানের সাবমেরিন বহর হয়তো সংখ্যায় কম, সীমাবদ্ধতাও আছে, কিন্তু সাগরের নিচে লুকিয়ে থাকা এই নীরব অস্ত্রগুলোই আজ মার্কিন নৌবাহিনীর ঘুম কেড়ে নিচ্ছে। কারণ যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটা হলো শত্রু কোথায় আছে যখন আপনি তাকে দেখতেই পাচ্ছেন না। ইরানের মাটির অনেক গভীরে আস্ত শহর আছে। সেখানে গাছপালা নেই, নীল আকাশ নেই, আছে শুধু সার সার দাঁড়িয়ে থাকা জমদূত। ইরানের সেই রহস্যময় মিসাইল সিটি এবং কিভাবে এই মাটির নিচের অস্ত্রগুলো বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মেজর জেনারেল মুসাভি সাহেব যখন সেই মিসাইল সিটি পরিদর্শনে গেলেন, ক্যামেরাগুলো সব হাঁ করে দেখছিল খোরামশার 4 নামের একটা ক্ষেপণাস্ত্রকে। খোরামশার নামটা সুন্দর, কিন্তু এর ভেতরে 13 মিটার লম্বা এক ধ্বংসলীলা ঘুমিয়ে আছে। 2000 কিলোমিটার দূরের কোনো শহরকে এক তুড়িতে ধুলো করে দেওয়ার ক্ষমতা রাখে সে। কি অদ্ভুত ইরানি বিজ্ঞানীদের বুদ্ধি! এক নিমিষে শত্রু শহর পুড়িয়ে দেওয়ার জাদুমন্ত্র। টিভিতে এই দৃশ্য দেখানোর কথা ছিল। রাত 8:30টার সংবাদের জন্য ইরানের সবাই হয়তো সোফার ওপর পা তুলে বসেছিল, কিন্তু শেষ মুহূর্তে খবরটা আর এলো না। জাতীয় নিরাপত্তা নামের এক গাম্ভীর্যপূর্ণ অজুহাতে সরিয়ে নেওয়া হলো ভিডিওটি। পর্দার আড়ালে কি হচ্ছে তা সাধারণ মানুষ কোনোদিন জানতে পারে না। তারা শুধু জানে একদিকে ভূগর্ভে মিসাইল সাজানো হচ্ছে। ইরানের স্টেট টিভি একটি ফুটেজ প্রকাশ করতে গিয়েও শেষ মুহূর্তে সরিয়ে নেয়। কেন? কারণ সেখানে যা দেখানো হয়েছিল তা কোনো সাধারণ অস্ত্র নয়। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মেজর জেনারেল মুসাভিকে দেখা গেছে পাথরের পাহাড় খোদাই করে বানানো এক বিশাল গুহায়, যেখানে সারিবদ্ধভাবে সাজানো আছে খোরামশার 4 মিসাইল। এই মিসাইলটির বিশেষত্ব কি? পাল্লা 2000 কিলোমিটার, অর্থাৎ এটি সরাসরি ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। ধ্বংস ক্ষমতা, এটি 1500 কেজির বিশাল ওয়ারহেড বহন করতে পারে। এর লক্ষ্য দূরত্ব নয়, বরং টার্গেটকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেয়া। প্রযুক্তি, এতে ব্যবহার করা হয়েছে লিকুইড ফুয়েল এবং এটি মাঝ আকাশে দিক পরিবর্তন করতে সক্ষম, যা আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোমের জন্য বড় চ্যালেঞ্জ। ডোনাল্ড ট্রাম্প তো রেগেই আছেন। ওদিকে মার্কো রুবিও সাহেব বলছেন শুধু পারমাণবিক বিষয় নিয়ে কথা বলে হবে না, মিসাইল নিয়েও কথা বলতে হবে। ইরান বলছে ওটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। দর কষাকষি চলছে, যেন ইস্তাম্বুলের কোনো এক পুরনো বাজারে কার্পেট কেনা হচ্ছে। কিন্তু সমস্যা হলো এই কার্পেট যদি শেষ পর্যন্ত কেউ না কেনে, তবে আগুন লেগে যাবে পুরো বাজারে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পরিষ্কার করে বলেছেন যে ইরান যদি মনে করে তারা শুধু পারমাণবিক আলোচনার আড়ালে তাদের মিসাইল শক্তি বাড়িয়ে যাবে, তবে তারা ভুল ভাবছে। ডোনাল্ড ট্রাম্পের নীতি বরাবরই আক্রমণাত্মক। ইরানও চুপ করেনি। আলোচনার ঠিক আগেই তারা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ড্রোন পাঠিয়েছে,
এবং মার্কিন পতাকাবাহী তেলবাহী জাহাজের পথ আগলে দাঁড়িয়েছে। একে বলে প্রেশার ট্যাকটিক্স, আলোচনার টেবিলে বসার আগে নিজের পাল্লা ভারী করার এক পুরনো খেলা। একদিকে বিশ্বের মহাশক্তি আমেরিকা এবং তাদের বন্ধু ইসরায়েল, আর অন্যদিকে একরোখা ইরান। এই দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হলে ফলাফল কি হবে? ইরান কেন সারেন্ডার বা আত্মসমর্পণের বদলে ধ্বংসাত্মক সংঘাতের পথ বেছে নিচ্ছে? আমেরিকার অসম্ভব শর্তাবলী। ট্রাম্প প্রশাসন ইরানের সামনে এমন কিছু শর্ত রেখেছে যেগুলো তেহরানের কাছে আলোচনার প্রস্তাব নয়, বরং ডেডলি সারেন্ডার বা মৃত্যুব্যঞ্জক আত্মসমর্পণ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, অর্থাৎ পারমাণবিক শক্তির স্বপ্ন বিসর্জন দেয়া, ক্ষেপণাস্ত্রের পাল্লা কমানো যাতে ইরান কখনোই ইসরায়েল পর্যন্ত আঘাত হানতে না পারে, আঞ্চলিক প্রক্সি বন্ধ করা, হিজবুল্লাহ বা হামাসের মতো মিত্রদের সমর্থন বন্ধ করা। ইরানের জন্য এগুলো স্রেফ সামরিক বিষয় নয়, এগুলো তাদের অস্তিত্বের প্রশ্ন। কেন ইরান পিছু হটছে না? ইরানের কাছে রাশিয়ার মতো বড় কোনো আন্তর্জাতিক সামরিক জোট নেই, তাই তারা দশকের পর দশক ধরে নিজেদের একটি প্রতিরোধের অক্ষ গড়ে তুলেছে। ইরানের যুক্তি খুব সহজ: যদি আমরা আমাদের ক্ষেপণাস্ত্র আর মিত্রদের ছেড়ে দিই, তবে আমরা একদম দুর্বল হয়ে পড়ব। তখন আমেরিকা বা ইসরায়েল যখন খুশি আমাদের উপর আক্রমণ করতে পারবে। তাই তারা মনে করে যুদ্ধের ঝুঁকি নেওয়া ভালো, কিন্তু নিজের দাঁত নখ উপড়ে ফেলা আত্মহত্যার সামিল। খামেনির কঠিন সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সামনে এখন দুটি রাস্তা। রাস্তা নম্বর 1, ট্রাম্পের শর্ত মেনে নেওয়া। এতে তার 3 দশকের শাসন ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে এবং কট্টরপন্থীরা তাকে কাপুরুষ ভাববে। রাস্তা নম্বর 2, একটি সীমিত যুদ্ধ বা লিমিটেড ওয়ারের ঝুঁকি নেওয়া। খামেনি হয়তো ভাবছেন সরাসরি যুদ্ধ হলে দেশে জাতীয়তাবাদের জোয়ার আসবে এবং বিক্ষোভকারীরা দমে যাবে, কিন্তু এখানে একটি বড় রিস্ক ফ্যাক্টর আছে। মার্কিন গোয়েন্দারা যদি শুরুতে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করে, তবে পুরো ইরান তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। আমেরিকার ভয় কোথায়? আমেরিকাও জানে যে যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু শেষ করা কঠিন। ইরানের বর্তমান শাসন ব্যবস্থা যদি হঠাৎ ভেঙে পড়ে, তবে সেখানে লিবিয়া বা সিরিয়ার মতো পাওয়ার ভ্যাকুয়াম বা ক্ষমতার শূন্যতা তৈরি হবে। এতে উগ্রপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যা পুরো বিশ্ববাজার এবং তেলের দামকে আকাশ ছোঁয়া করে দেবে। পরিস্থিতি এখন ডু অর ডাই। ইরান প্রকাশ্যে দেখাচ্ছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে আমেরিকা ভয় পেয়ে পিছিয়ে যায়, কিন্তু পর্দার আড়ালে তারা হয়তো এমন একটি পথ খুঁজছে যেখানে তাদের সম্মানও বাঁচবে, আবার যুদ্ধও এড়ানো যাবে। আগামী কয়েক সপ্তাহ ঠিক করে দেবে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি কূটনীতির কোনো নতুন জাদুকরী সমাধান আসবে। ওয়াশিংটন তেহরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ চরম সীমায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আলটিমেটামের প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে কড়া বার্তা পাঠিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, যে কোনো ধরনের মার্কিন সামরিক আগ্রাসনের শিকার হলে তারা এই নির্ধারক ও কঠোর জবাব দেবে। মধ্যপ্রাচ্যে যা ঘটছে তা একটি বিশাল মিসাইল গেম। 5000 ব্যালিস্টিক মিসাইল। ভাবা যায় কি আছে ইসরায়েলের সেই গোপন ইন্টেলিজেন্স রিপোর্টে, যা আমেরিকাকেও রীতিমতো কাঁপিয়ে দিয়েছে। ইরানের মিসাইল ফ্যাক্টরি প্রতি মাসে 100টি। রিপোর্ট অনুযায়ী ইরান এখন প্রতি মাসে প্রায় 100টি নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। যদি এই গতি বজায় থাকে, তবে 2027 সালের মধ্যে তাদের ভান্ডারে থাকবে 5000 মিসাইল। ইসরায়েলি গোয়েন্দাদের দাবি, যদি অপারেশন রাইজিং লাইনের মাধ্যমে তাদের বাধা না দেওয়া হতো, তবে এই সংখ্যা 2030 সালের মধ্যে 8000 ছাড়িয়ে যেত। ইরানের স্ট্র্যাটেজি খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। স্যাচুরেশন অ্যাটাক, মানে এত পরিমাণ মিসাইল একসাথে ছোড়ো যেন বিপক্ষের ডিফেন্স সিস্টেম কনফিউজড হয়ে যায়। 2025-এর জুন যুদ্ধ একটি রিয়ালিটি চেক। 2025 সালের সেই 12 দিনের যুদ্ধের কথা মনে আছে? ইরান তখন 500টি ব্যালিস্টিক মিসাইল এবং 1000টি ড্রোন ছুড়েছিল। ইসরায়েলের দাবি, তারা 86% মিসাইল ইন্টারসেপ্ট করেছে, কিন্তু বাকি 14% যা ধ্বংসলীলা চালিয়েছে তেল আবিব এবং হাইফার মতো শহরে, তা দেখে বিশেষজ্ঞরা চিন্তিত। যুদ্ধের পর ইরানের শক্তি অর্ধেক হয়ে গিয়েছিল। মাত্র 1000 থেকে 1200 মিসাইল আর 100টি লঞ্চার বাকি ছিল। কিন্তু মাত্র কয়েক মাসে ইরান তাদের আন্ডারগ্রাউন্ড ফ্যাক্টরিগুলো আবার সচল করে ফেলেছে। এটি সবচেয়ে বড় ভয়ের কারণ, ইরানের রিবাউন্ড করার ক্ষমতা। কেন কাঁপছে আমেরিকা ও ইসরায়েল?
আপনার মনে হতে পারে ইসরায়েলের কাছে তো আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো 3 আছে, সাথে আমেরিকার প্যাট্রিয়ট আর থার্ড ব্যাটারিও মোতায়েন আছে। তাহলে ভয় কিসের? সমস্যাটা হলো ক্যাপাসিটি বা সক্ষমতা। একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম কয়েক মিলিয়ন ডলার। ইরানের মিসাইলের সংখ্যা যদি কয়েক হাজার হয়, তবে ডিফেন্স সিস্টেমের স্টক ফুরিয়ে যাবে। কোনো সিস্টেমই 100% অভেদ্য নয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে কোনো সিস্টেমে 100% অভেদ্য নয়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে ইরানের এই মিসাইল সংখ্যা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা ইরিভার্সিবল বা অপরিবর্তনীয়। অর্থাৎ একবার সংখ্যাটা 5000 পার হয়ে গেলে কোনো ডিফেন্স দিয়েই ইসরায়েলকে পুরোপুরি বাঁচানো সম্ভব হবে না। পরবর্তী ধাপ কি? ইসরায়েল এখন পরিষ্কার বলছে, হয় এখনই থামাও, নয়তো যুদ্ধ অনিবার্য। তারা প্রয়োজনে আমেরিকার অনুমতি ছাড়াই ইরানের মিসাইল প্রোডাকশন সাইটগুলোতে প্রি-এম্পটিভ স্ট্রাইক বা আগাম হামলা চালাতে পারে। আমেরিকাকে সরাসরি এই যুদ্ধে জড়াবে, নাকি ইসরায়েল একাই বড় কোনো ঝুঁকি নেবে? মধ্যপ্রাচ্যের দিকে দ্রুত গতিতে সেনা ও যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আকাশপথে তৈরি করা হয়েছে বিশাল এক এয়ার ব্রিজ বা বিমান সেতু। ফ্লাইট রাডারের তথ্য বলছে যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ হয়ে ভূমধ্যসাগর পেরিয়ে টানা বিমান যাচ্ছে মধ্যপ্রাচ্যে। এসব বিমানে নেওয়া হচ্ছে সেনা সদস্য, অস্ত্র ও সামরিক সরঞ্জাম। ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, তবে পরিস্থিতি নাজুক। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতি বাড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান জার্মানির স্প্যাংডালেন এয়ারবেজ, ইতালির এভিয়ানো এয়ারবেজ এবং সাউথ ক্যারোলিনার ম্যাকএন্টাইর ঘাঁটি থেকে রওনা হয়েছে। এছাড়া যুক্তরাজ্যের RAF লেকেনহেথ থেকে F-15E স্ট্রাইক ইগল এবং ভার্জিনিয়ার জয়েন্ট বেস ল্যাঙ্গিং ইউস্টেট থেকে F-22 র্যাপ্টর পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু বিমান পূর্বে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় অংশ নিয়েছিল।